দৈনিক আমার দেশ পত্রিকা বলছে দিল্লিতে শেখ হাসিনার জন্য একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। ঢাকা, দিল্লি এবং কলকাতার কূটনৈতিক সূত্রগুলোর বরাত দিয়ে পত্রিকাটি তাদের বিশেষ প্রতিবেদনে বলছে, দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং আগামীতে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যকে সামনে রেখে ভারতের ডিপ স্টেট তথা গোয়েন্দা সংস্থার পরিকল্পনা এবং সরকারি তত্ত্বাবধানে এই রাজনৈতিক কার্যালয় স্থাপন করা হয়েছে। পত্রিকাটি বলছে, কঠোর নিরাপত্তার চাদরে মোড়া দিল্লির যে সুরক্ষিত ভবনে শেখ হাসিনা অবস্থান করছেন, সেই ভবনে তার জন্য সচিবালয় স্থাপন করা হয়েছে। আধুনিক কমিউনিকেশন ফ্যাসিলিটিস সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে এই সচিবালয়ে। শেখ হাসিনার পক্ষ থেকে বিভিন্ন অংশীজনদের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ এবং বার্তা আনা নেওয়ার জন্য দিল্লির একজন প্রভাবশালী বাঙালি সাংবাদিককেও নিয়োগ করা হয়েছে বলছে সেই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না, মানে ভারত। বিএনপির সঙ্গে তাদের এক ধরনের যোগাযোগ রয়েছে, তবে বেগম খালেদা জিয়াকে ভারতের ডিপ স্টেট একেবারেই বিশ্বাস করেন না। এই প্রতিবেদনের সত্যতা কতটুকু সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে, তবে এর আগেও এই খবর ছড়িয়েছে নানা মাধ্যমে। ভারতকে নিয়ে যখন এই আলোচনা চলছে, তখন পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী ঢাকায় আসছেন আজই, আর 23 আগস্ট আসছেন পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার। ভারতের বিপরীতে কি নতুন পক্ষ তৈরি করছে সরকার? বিভিন্ন দেশের কর্তৃত্ব কি আবার আসবে আমাদের দেশের রাজনীতিতে? কিন্তু ক্ষমতার উচ্চতা হওয়ার কথা জনগণের। রাজনৈতিক দলগুলো এইসব বিষয় নিয়ে কী ভাবে আমরা জানতে চাই, কারণ ক্ষমতাকে প্রশ্ন করাই গণমাধ্যমের কাজ। এবং আমরা প্রশ্ন করতে চাই আপনার হয়ে, জানতে চাই আপনি যা জানতে চান। সবাইকে স্বাগত জানাই আর কেবল নিবেদিত প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমি নাজনীন মুনি আপনাদের সাথে আছি এবং এই বিষয়ে আলোচনার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত আছেন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর, কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আশরাফি পাপিয়া আমাদের সাথে এখনো যুক্ত আছেন। তাকে দিয়ে আমরা শুরু করতে চাই। অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং এই টিভিকে যারা আছেন পরিচালনার দায়িত্বে, দর্শক যারা দেখছেন, প্রত্যেককে আমার ব্যক্তিগত তরফ থেকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা আপা, সময় মতো আমাদের সময় দেওয়ার জন্য। আমরা আসলে এই আলোচনাটা কেন করছি, কারণ 10 দিন আগেই আসলে পুরো গণমাধ্যমে খবর ছড়িয়েছিল, আপনি সেটা দেখেছেন, যে কলকাতায় রাজনৈতিক অফিস খোলা হচ্ছে আওয়ামী লীগের। এবং সেই রাজনৈতিক অফিস দেখে বোঝার উপায় নাই, কারণ সেটা একটা বড় বিল্ডিংয়ের কোনো রকমের সাইনবোর্ড ছাড়াই তারা রাজনৈতিক কর্মকাণ্ড করছে। এবং যেহেতু 5 আগস্টের পরে বেশিরভাগ নেতাকর্মীরাই কলকাতামুখী বা ভারতমুখী ছিলেন, কাজে এটা অনেকের কাছে বিশ্বাসযোগ্য হয়েছে যে তারা একটা জায়গায় বসছেন। সেই রেশ কাটতে না কাটতে আজকের খবর বলছে যে দিল্লিতে একটা অফিস আছে। আপনার কাছে জানতে চাই, একটা রাজনৈতিক দল যাদের এই দেশে রাজনীতি করা নিষিদ্ধ, যার প্রধান পলাতক অবস্থায় আছেন, যে পলাতক প্রধানের বিরুদ্ধে প্রায় 300-র অধিক মামলা এবং তার বিচার কার্য চলছে এবং তাকে ফেরত চাওয়া হচ্ছে, এত সব ঘটনার মধ্যে কোনো একটা দেশ আসলেও ওই দলকে অফিস করতে দেওয়া বা রাজনৈতিক অফিস করার মানে অনুমোদন দিবে? এটা কি স্বাভাবিক দৃষ্টিতে মনে হয়? দেখেন মুন্নি, আপনি তো আমাদের চেয়ে বয়সে অনেক ছোট। তো আমাদের বয়সের কারণে আমরা 71-এর মুক্তিযুদ্ধ শিশু, সেটা আমরা পাইনি। বাবার কাছে গল্প শুনেছি, বাবা একজন নিজের বাড়ির বন্ধুদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, যে জায়গায় উনি কর্মরত ছিলেন। তো এইখানে রাষ্ট্রপতি জিয়া রহমান, ওনার যে শাহাদাত বার্ষিকী, ওনাকে যে হত্যা করা হলো, এটাও কিন্তু একটা ভারতীয় রয়ের প্ল্যান। কারণ উনি ভারতের আধিপত্যবাদের সাথে আপোষহীন অবস্থায় ছিলেন। অঙ্গরপোতা, দহগ্রাম, তালপট্টি সমস্ত কিছু নিয়ে যে আমার ন্যায্য হিসেবে আমাকে দিতে হবে। তারপরে ধরেন আপনার বিভিন্ন ইসলামিক দেশগুলোর সাথে যে সম্পর্কটা বৃদ্ধি করলো, তারপর সার্ক তৈরি করলো, এতে ভারত কিন্তু একটু কোণঠাসা হয়ে গেল। যার কারণে জিয়াউর রহমান হত্যার 17 দিন আগে পরিকল্পিতভাবে রয়ের প্ল্যান মাফিক শেখ হাসিনাকে বাংলাদেশে আনা হয়েছে এবং এরশাদের সহযোগিতায় তৎকালীন সময়ে সামরিক বাহিনী কু করে জিয়াউর রহমানকে হত্যা করেছে চট্টগ্রাম সার্কিট হাউসে 30 মে। এবং এই মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়ার লাশটা ক্ষতবিক্ষত করে চট্টগ্রাম সার্কিট হাউসের 1 নম্বর কক্ষে মাটিতে লুটিয়ে রক্তাক্ত অবস্থায় শুধু ফেলে রেখে যায়নি, লাশটা তারা লুণ্ঠন পর্যন্ত করেছে। কারণ জিয়াউর রহমানকে দেশের মানুষ ভালোবাসে। বাংলাদেশের প্রথম একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী একজন রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাষ্ট্রপতি, তার প্রতি মানুষের আবেগ, অনুভূতি, ভালোবাসা একবারেই কিন্তু ভিন্ন রকম ছিল। তারপরে দেখেন শেখ মুজিবুর রহমানের হত্যার পর শেখ হাসিনা, শেখ রেহানা ওই ভারতেই কিন্তু আশ্রয় পেল। এবং
এরশাদ যে 9টা বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মধ্যে চেপে থাকলো, 86-এর নির্বাচনে কারা গেল দেখেন, দুটো দল কিন্তু এরশাদকে নিয়ে গেল এবং ওই দুটো দলকে অনুমোদন দিল এবং 86-র পার্লামেন্টে বাংলাদেশের জীবনে এমপি হয়নি এরকম একটা রাজনৈতিক সংগঠনকে আত্মপ্রকাশ করার সুযোগ দিল। 88-তে যখন দেখলো যে বেগম খালেদা জিয়া ব্যাপকভাবে আপোষহীনভাবে মাঠে প্রান্তরে গ্রামান্তরে গোটা বাংলাদেশের সর্বত্রই আন্দোলনের অগ্নিবীণা নিয়ে ঠিকঠাক মতো করে দৌড়ে বেড়াচ্ছেন এবং প্রত্যেকে তার পিছনে আছেন, তখন তারা 88 নির্বাচনটা বর্জন করলো। তারপরে তারা নির্বাচনে যাবে না ঘোষণা দেওয়ার পরও নির্বাচনে যে জাতীয় বেঈমান হিসেবে বাংলাদেশের মানুষ কিন্তু তাকেই খেতাবে ভূষিত করলো। তাহলে এই আওয়ামী লীগ আর এর সাথে সুতায় কিন্তু ভারত, এরা তাদেরকে যখন নাচায় নাচে, যখন সুতার টানে টানে, যখন রাখে, যখন বসায় তখন বসে। 1-11 একবারে ভারতের সৃষ্টি। বিএনপির সাথে পার্মানেন্টলি বাংলাদেশের মানুষের সাথে একটা অপপ্রচার এবং মিথ্যা কিছু কল্পকাহিনী দিয়ে বাংলাদেশের মিডিয়াকে প্রভাবিত করে প্রচারিত করে বিএনপির ইমেজ নষ্ট করার 1-11 হচ্ছে একটা ব্যাপক ষড়যন্ত্র। এবং 1-11 দেখেন, প্রণব মুখার্জি উনি রাষ্ট্রপতি, সে কিভাবে আসলো, মঈনু আহমেদের সাথে কথা বললো, প্যারোলতে মুক্তি নিয়ে শেখ হাসিনাকে পাঠালো লন্ডনে, রয়ের প্রধানের সাথে বসলো, সমঝোতা হলো এবং কাকে কত % ভোট দেওয়া হবে, কাকে কতটুকু নির্বাচিত করা হবে রীতিমতো ভারতের প্রেসক্রিপশন করে শেখ হাসিনাকে ধরাই দিল। এবং তৎকালীন সময় যারা ছিলেন ক্যান্টনমেন্ট থেকে ডিসি এবং পুলিশ প্রশাসনে, সেই প্রেসক্রিপশন মাফিক কিন্তু নির্বাচনী ফলাফল 2008 সালের ঘোষণা করলো। এই যে পাকাপোক্তভাবে বসে গেল। 14তে দেখেন, সবাই জানে এরশাদ ভোট করবেন না, বাংলাদেশ এরশাদ প্রত্যাহার করে নিয়েছে, নমিনেশন সাবমিটও করেনি অনেক জায়গায়। আপনি বলেন তো, প্রত্যাহার করে নেওয়ার পরে এই যে সুজাতা আসলো, একটা স্বাধীন রাষ্ট্র, যেই রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য মুক্তিযুদ্ধ করেছে 30 লক্ষ মা বোন, সেই রাষ্ট্রে সুজাতাকে, প্রণবকে, মোদিকে, গান্ধীকে আর মমতাই বাকে, তারা দেখেন এসে ঠিকঠাক সুজাতাকে দিয়ে এরশাদকে হাসপাতালে ভর্তির নাটক করলো। প্রত্যাহারকৃত মনোনয়নপত্র কি সুন্দর করে ওই সমস্ত আসনে ভাগবাটোয়ারা করে তারা একটা প্রহসনের ভোটারবিহীন নির্বাচন করে ফেললো। এটা চোখের সামনে দেখলেন, সুজাতা আসলো। 18 সালে নির্বাচনে দেখেন, বিএনপিকে নির্বাচনে যায় না, ক্ষমতার গ্যারান্টি ছাড়া যাবে না, বিভিন্নভাবে ভারত একবার অপপ্রচার করে মিডিয়া সমস্ত কিছু দিয়ে একটা মানে অপপ্রচারের মুখে বিএনপিকে একটা চাপের মুখে ফেলে দিল। বিএনপিও তখন কৌশল করে যে ঠিক আছে, নির্বাচন তো তোমাদের পাতানোই হবে, রাতের বেলায় ভোট হবে, আমরা যাই, সমস্যাটা কি। সব দল মিলেমিশে দেখে নির্বাচন হয়ে গেল, রাত 10টায় ভোটের আগের দিন রাত 10টা নিশিরাতের ভোট কিন্তু কমপ্লিট হয়ে গেল। তারপরে সবচেয়ে লজ্জাজনক যে পরপর 3বার অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতার দখল, ভারতের ইন্ধনে শুধু না, প্রত্যক্ষ মদদে এবং প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা বাহিনীর ভিতরে রয়ের লোক ঢোকানো হয়েছে। এটা আমরা পার্লামেন্টে তখন এমপি ছিলাম 8 থেকে 14, আমরা বহুবার বলেছি যে বাংলাদেশে ভারতের রয়ের দৌরাত্ম্য যে ব্যাপক হারে বেড়েছে, এটা কমাতে হবে। তারপরে দেখেন কি সুন্দর একটা রিনিউয়ালের ম্যান্ডেট দিল, দিয়ে কি করলো, তাদের গঠনতন্ত্র বিরোধী, যেখানে স্বতন্ত্র ভোট করলে আওয়ামী লীগের গঠনতন্ত্রে দলীয়ভাবে বহিষ্কার করা হয়, সেটা পর্যন্ত করা হলো না। তাদের স্বতন্ত্রদেরকে একটা বিশেষ প্রতীক দিয়ে সারা বাংলাদেশে দাঁড় করানোর নির্দেশ দিলেন শেখ হাসিনা নিজেই। কাকে কোথায় বিজয়ী ঘোষণা করবে একবারে পরিকল্পিত, পূর্ব নির্ধারিত করে উনি 24-এ নির্বাচনটা সারলেন। এখন শেখ হাসিনা একটা জনধিকৃত নিকৃষ্ট, বাবার হয়েছিল ফিজিক্যালি ডেথ, আর শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি এবং আওয়ামী লীগের রাজনীতিকে বাস্তবিক অর্থে ক্লিনিক্যালি ডেট করে কফিনের লাস্ট পেরেকটা কিন্তু পুঁতে দিয়ে কি নিরাপদ সহকারে ভারতে চলে গেল। সবাই কিন্তু দেখেন, একটা এমপি ধরা পড়লো না, একটা মন্ত্রী ধরা পড়লো না, তাদের যে প্রেসিডিয়াম সদস্য ধরা পড়লো না, তাদের অঙ্গ সংগঠনের প্রধানরা ধরা পড়লো না। তাহলে কত চমৎকারভাবে দেশের মানুষ আন্দোলনে সফল হয়েছে, হাসিনা মুক্ত বাংলাদেশ চেয়েছে, কিন্তু তাদেরকে চমৎকার করে নিরাপদ ট্রানজিট দিয়ে প্রশাসনের লোকেরাই কিন্তু সুন্দর করে বের করে দিল, বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয় বাহির করে দিল। এখন ইউনূস সরকার তো বাংলাদেশের জনসমর্থিত সরকার, বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠন, কোনো ব্যক্তি ওনার ব্যাপারে, উনি যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন তখন কিন্তু কেউ দ্বিমত পোষণ এখন পর্যন্ত সেভাবে করেনি কিন্তু, এবং তার বিরুদ্ধে কোনো অনাস্থা আপত্তিও কিন্তু আনেনি। এখন আমাদের ভিতরে হইচই বাঁধানোর জন্য দেখেন পিআর পদ্ধতি নিয়ে নাচানাচি করতেছে। এই যে পিআর পদ্ধতি, আপনি নিজে চিন্তা করেন যে 18 সালে যখন বিএনপি নির্বাচন করলো, ধানের শীষ প্রতীক নিয়ে জামাতের সাথে অনেক জায়গায় জোট হয়েছে, যেগুলো জায়গায় জোট হয়নি জামাত ইসলামের প্রার্থীরা সবাই কিন্তু
আপনার আপেল মার্কা প্রতীক নিয়ে তারা দাঁড়ালো। এখন আপনি চিন্তা করেন যে জামাত আওয়ামী লীগ নেতারা দেশান্তর হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হচ্ছে, কিন্তু সাধারণ ভোটারের যে অংশ সেটা তো বাংলাদেশে আছে। এটা আপনি আমি উচ্ছেদ করব বললে তো হবে না, এটা সম্ভব না, এটা গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমেও কিন্তু সম্ভব না, এবং এটা করা অসম্ভব একটা ব্যাপার। তাহলে তারা যদি শেখ হাসিনার নির্দেশে রয়ের পরিকল্পনায় বাংলাদেশের 300 সিটে একটা আম মার্কা হোক জাম মার্কা হোক একই মার্কা নিয়ে 300 সিটে প্রতিদ্বন্দ্বিতা করে, তাহলে আপনি চিন্তা করেন যে পিয়ার করে যারা নাচছে আনুপাতিক হারে কিন্তু উচ্চ কক্ষের ভিতরে একটা ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা কিন্তু তারা পেয়ে যাবে, এবং নিম্ন কক্ষের ভিতরে কিন্তু ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা তারা পেয়ে যাবে। এবং আমি অবাক হয়ে গেলাম যে শেখ হাসিনা এত খারাপ কাজ করছে, কিন্তু তারপরও তাদের ভিতরে কোনো বোধোদয় নাই, কোনো অনুশোচনা নাই, বলে কিচ্ছু করেনি, এগুলো সব অপপ্রচার। আমি কয়েকজনকে বললাম, এই যে ইলিয়াস আলী নাই, এটাও কি অপপ্রচার? সালাউদ্দিনকে দীর্ঘদিন ফেলে রেখে দিল, এটাও কি অপপ্রচার? চৌধুরী আলম আজও ফেরেনি, অপপ্রচার। জনির লাশ, অপপ্রচার। তখন আর কোনো কথা কিন্তু না, এগুলা করছে অন্যান্য মন্ত্রীদের, শেখ হাসিনা কিছু করেনি। এই যে অন্ধবিশ্বাস, এই অন্ধবিশ্বাসগুলো রীতিমতো বাংলাদেশে ব্যাপকভাবে নেটওয়ার্ক পরিচালনা করতেছে। আমাদের যে রাজনৈতিক সংগঠনগুলো আমরা আছি এদের ভিতরে দূরত্ব বাড়ানোর জন্য, এবং যে কোনো একটা ইস্যুতে নির্বাচন বর্জন করে বিএনপি নির্বাচন একা হবে এবং সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে না, এইরকম একটা পরিস্থিতির দিকে সুপরিকল্পিতভাবে ঠেলে দিচ্ছে। কিন্তু আমার যতদূর মনে হয়েছে ততদূর দেখলে আমরা দেখতে পাই সাদা দৃষ্টিতে, নিশ্চয়ই ভিতরকার খবর অনেক বেশি, যে আওয়ামী লীগ আসলে নিজেরাই চায় এখন নির্বাচনটা হোক এবং বিএনপি ক্ষমতায় আসুক। এটা কি আপনারা টের পান নাকি এটা আসলে? না, এটা আমরা টের এভাবে পাচ্ছি না, এইভাবে টের পাচ্ছি না। কেন? বিএনপি নির্বাচন আসুক আর বিএনপি ক্ষমতায় আসুক, এইটা আওয়ামী লীগের ব্যাপারটা হচ্ছে বিএনপি একটা উদারপন্থী দল এবং এরা কিন্তু বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। দেখেন 1/11-তে বেগম খালেদা জিয়া জানতেন যে 2008 সালে তাকে 20 থেকে 25টা সিট দেওয়া হবে। এটা একবারে ভারতের প্রণব মুখার্জি থেকে শুরু করে তাদের সরকার এবং মইনু আহমেদ এবং ফখরুদ্দিন একত্রিত হয়ে একটা রয়ের সাথে বসে সিটিং অ্যারেঞ্জমেন্ট। কিন্তু তারপর বেগম খালেদা জিয়া বলছে, আমি একা তো অত্যাচারিত হচ্ছি না, ব্যবসায়ীরা অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, জনগণ অত্যাচারিত হচ্ছে, আজকে এই গোডাউনে হামলা, ওই গোডাউনে হামলা, তো আমি একা টর্চার হলে আমার সমস্যা নাই, কিন্তু গোটা বাংলাদেশের মানুষ যদি টর্চার হয়ে যায়, ওকে ক্ষমতা আনবে, আনুক, আমার সমস্যা নেই, কিন্তু আমি ওদের সাথে আপোষ করবো না। ওরা সিট দিবে না না শূন্য করে রেখে দিবে, দেখ নির্বাচনে অংশগ্রহণ আমি করব। এখন দেশের স্বার্থে বেগম খালেদা জিয়ার 2008-এর নির্বাচন ছিল একটা স্যাক্রিফাইস। ষষ্ঠ সংসদ দেখেন, বেগম খালেদা জিয়া জানতেন যে আইন পাশ করতে গেলে সংসদের সকল ব্যক্তিকেই লাগবে। জামাত ইসলাম এবং আওয়ামী লীগ তৎকালীন সময় দেখেন সংসদ থেকে পদত্যাগ করে শূন্যতা সৃষ্টি করলো। এই শূন্যতা পূরণ করতে গেলে, তত্ত্বাবধায়ক সরকার বিল পাস করতে গেলে আমার 300 সিটের পার্লামেন্ট মেম্বারই তো লাগবে। তখন কিন্তু ষষ্ঠ সংসদ নির্বাচনটা কত রিস্ক নিয়ে বেগম খালেদা জিয়া দিল এবং উনি তত্ত্বাবধায়ক বিল পাস করলো। নির্বাচন যখন হয়ে গেল তখন উনি থেকে যেতে পারতেন, অনেকে তাকে বুঝিয়েছেন, কিন্তু বলছেন নো, আমি থাকবো না, আমি জনগণের নেত্রী, মাঠ থেকে আমি এখানে উঠে এসেছি, আমি গৃহবধূ ছিলাম রাষ্ট্রপতি জিয়ার, আমি যখন মানুষের কাছে স্বৈরাচার বিরোধী আন্দোলনের বার্তা নিয়ে পৌঁছেছি, প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসার চিত্তে গ্রহণ করেছে, আমি সেই অনুভূতির সাথে প্রতারণা করব না। আমাকে হটানোর জন্য একটা গুলি কেউ খাবে, এটা আমি বেগম খালেদা জিয়া আমার জীবদ্দশা এটা আমি করতে দেব না। দেখেন 116 সিটের, তার মানে আপনি বলতে চান যে আসলে বাংলাদেশের 90-এর পরবর্তী এই পর্যন্ত সমস্ত কিছু, নির্বাচন, রাজনীতি, সবকিছু ভারত বা করেছে, বাংলাদেশের সব তাই করেছে। 71-এর মুক্তিযুদ্ধে কিভাবে সম্ভব? আপনাদের মতো একটা বড় রাজনৈতিক দল আছে যেখানে আপনাদের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন, তিনি ভীষণ রকমের আপোষহীন ছিলেন, এক কথায় সেটা বলা যায়, এখনো আপোষহীন বলা যায় তাকে। এবং যে রাজনীতিটা আপনারা করেছেন এত বছর ধরে, এত অত্যাচার হোক যাই হোক সবকিছু নিয়ে যে করে, এই পুরোটাই কিভাবে সম্ভব যে দেশে 35 বছরের ইতিহাস শুধুমাত্র বা তারও আপনি যতটা বলছেন স্বাধীনতার পর 52 বছর ধরেই মানে ভারত আর আমাদের দেশে রাজনীতি চালাচ্ছে। আমাদের দেশে নিয়ন্ত্রণ যখন যেমন বিএনপিকে করতে পারেনি, জিয়া রহমানকে হত্যা করে ফেলেছে, তারপরে 90-এর গণঅভ্যুত্থানের পর বেগম জিয়ার ক্ষমতায় আসাটা তারা কিন্তু সাপোর্ট করেনি। সপরিবারে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পেছনে কি ছিল? শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পাশটাতে কিন্তু জড়িত, এটার ভিতরে কিন্তু জড়িত, এটার ভিতরে জড়িত এই কারণে যে তাজউদ্দিনের সাথে তার যে দ্বন্দ্ব, শেখ মুজিবুর রহমান এমন পর্যায়ে চলে গেছিল যে তার পরিবারকে তো নিয়ন্ত্রণ করতে পারেইনি। রাষ্ট্রীয় এবং সামাজিক যে আইন কানুন, যে অত্যাচার, যে নির্যাতন, যেখানে সেখানে লাশ, যত্রতত্র মানুষের গন্ধ, দুর্ভিক্ষ, দারিদ্র্য, অপহরণ, ধর্ষণ, ব্যাংক ডাকাতি, একটা বুভুক্ষ পরিস্থিতির যে সৃষ্টি হয়েছিল,
সেই সৃষ্টি যখন নিয়ন্ত্রণ করতে পারেনি শেখ মুজিব নিজের পরিবারের প্রেমের কারণে, তার পিতৃত্বের সন্তানের প্রতি প্রতিশোধমূলক আচরণ কি শাসন না করার কারণে, এই যে উশৃঙ্খল উদ্ধত জামাল কামাল থেকে শুরু করে নাসির থেকে শুরু করে যেভাবে তাদেরকে করিয়েছিল, নিয়ন্ত্রণ যখন করতে পারেনি, তাতে রয়ের কি অসুবিধা হচ্ছে? রয়ের সুবিধা অসুবিধার ব্যাপার না, কারণ আমার দৃষ্টিতে আমি দেখি যে সবসময় একটা মানুষকে চেষ্টা করে তার পক্ষে পপুলার, আওয়ামী লীগের পক্ষে, মানে ওদের প্রথম চেষ্টাটা হচ্ছে কাকে দিয়ে আমি আমার পারপাস বেশি সার্ভ করাতে পারবো। এখন শেখ মুজিবকে দিয়ে বেশি পারপাস সার্ভ করাতে যে উনি যখন একবারে পচে গেলেন, ধসে গেলেন, নিম্নে চলে গেলেন, তখন তাদের পারপাস তো সার্ভ হচ্ছে না। তখন তাদেরই একটা পক্ষকে তাদেরই একটা পক্ষকে হাত করে খন্দকার মানে মেজর ডালিম থেকে শুরু করে মুস্তাক থেকে শুরু করে সবাই রয়ের মানুষ ছিল। আপনি রয়ের মানুষ আমি বলছি না, দেখেন শেখ মুজিবের মৃত্যুটা একটা অনিবার্য মৃত্যু, এবং এটা বাংলাদেশের মানুষ তৎকালীন সময় মেনে নিয়েছে। কিন্তু যে যতই কথা বলুক, 15ই আগস্ট, 30শে মে এটা খুব লোমহর্ষক, 21শে আগস্ট এটা বাংলাদেশের মানুষের জীবনে বারবার আসুক আমাদের প্রত্যাশিত না, কিন্তু ভাগ্যের নিয়তি এবং ইতিহাসের পরিণতিটা এমনই যে একটা স্বাভাবিকভাবেই পরিস্থিতি হয়ে কিন্তু চলে এসেছে। 15ই আগস্ট শুনতে অনেক খারাপ লাগবে, মর্মান্তিক মৃত্যু, কিন্তু স্বাভাবিক পরিণতিটাই কিন্তু হয়েছে। এবং শেখ হাসিনার এই পতন হয়তো স্বাভাবিক, সেটা স্বাভাবিকের সাথে আপনি যে কথাটা বলছেন যে ভারত এবং রয় দেশের রাজনীতি ভীষণ রকমের প্রভাব বিস্তার করে রাজনীতিটাকে মানে পরিচালিত করেছে। আমি 15 আগস্টের কথা এই কারণে বলছি যে তখন আসলে কি লাভ ছিল রয়ের বা ভারতের। আরেকটা কথা বলছি, যদি এত তাদের প্রভাব এবং এত তাদের অবস্থান থাকতো, তাহলে 5ই আগস্টে শেখ হাসিনার যে মাত্র 36 দিনের আন্দোলনে 16 বছরের রেজিম তার পরিবর্তন হয়ে গেল, মানে সেখানে কি ভারত বা র তাকে সাহায্য করে না? এইখানে আমি বলি যে ভারত আর র যদি সাহায্য না করতো, নিরাপদে কি এরা এই দেশ ত্যাগ করতে পারত? এখানে আপনি চিন্তা করে দেখেন, একটা মন্ত্রীরও কিন্তু লোম প্রশাসনের লোক ছিটতে পারেনি। আর এখানে সবচেয়ে বড় রেজাল্ট যেটা আসছে যে সামরিক বাহিনী গুলি চালায়নি, নিরপেক্ষ থেকেছে। আপনি 8 সালে মইনুদ্দিন ফখরুদ্দিন ওপেন ছিল শেখ হাসিনার প্রতি, র তাকে করাইতে পারছে। আপনি 14 সালের নির্বাচনে একইভাবে কিন্তু করছে। 18 সালের নির্বাচন সামরিক বাহিনীর প্রধান স্মরণকালে শ্রেষ্ঠ মানে নিরপেক্ষ নির্বাচন বলে ঘোষণা দিচ্ছে। তো এই যে ব্যাপারগুলা, আর এইখানে হচ্ছে কি আওয়ামী লীগের ভিতরে দুটো পক্ষ করে রেখেছে, যে যেভাবে আগাতে পেরেছে, যে যেভাবে করে পেরেছে। কিন্তু আপনি যাদের কথা বললেন যে ডালিমরা কি তাহলে রয়ের এজেন্ট? ডালিম, ফারুক, রশিদরা রয়ের এজেন্ট না, প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। এই দেশের মুক্তিযুদ্ধের জন্য তারা অনেক কিছু বাজি নিয়েছে। তাদের এই বাংলাদেশকে নিয়ে এই যে ষড়যন্ত্রটা এবং ভারতের পেটের ভিতরে ঢুকে যাওয়াটা তারা কিন্তু মেনে নিতে পারেনি। আমি এই কারণেই বলেছি, কারণ আপনি বলেছেন যে হত্যাকাণ্ডটা ছিল রয়ের কাজ ছিল, এই কারণেই বলেছি যে যারা দ্বন্দ্ব করেছে তারা তো ছিল না। ওদের যে ইন্টারনাল দ্বন্দ্বটা, খন্দকার মোস্তাক যে পরবর্তী রাষ্ট্র আসলো, এটা তো একবার রয়ের পাতানো খেলা করেই আসছে তারা। আপনি মনে করছেন সেটা কাজ করছে। আবার আসবো আমি আপনার কাছে। নুরুল হক নূর আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে এসেছেন। এবং আমরা যে আলোচনাতে ছিলাম, নুরুল হক নূর, আজকে আমার দেশ পত্রিকাতে একটা বড় প্রধান খবর প্রচারিত হয়েছে, তাদের অনুসন্ধানী প্রতিবেদন। সেখানে বলা হয়েছে যে দিল্লিতে হচ্ছে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় খোলা হয়েছে, সেটা সচিবালয় নামে পরিচিত। সেখানে তিনি যেখানে থাকেন সেটাকে সেই সচিবালয় বানানো হয়েছে এবং সেখানে সকল ধরনের যোগাযোগের ফ্যাসিলিটিস সহ সকল কিছু আছে এবং সেখানে নেতাকর্মীরা যান, সকল ধরনের পরিকল্পনা হচ্ছে। আমাদের আলোচনা এইটাই যে গেল 10 দিন আগে আবার আমরা শুনেছিলাম কলকাতাতেও সেখানে আওয়ামী লীগের অফিস আছে। এই পুরো ভারত জুড়ে, মানে অন্তত দিল্লি, কলকাতা, পশ্চিমবঙ্গের রাজধানী সম্ভব ভারতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে থাকা? প্রথমে আপনাদের দর্শক সহ সবাইকে শুভেচ্ছা। আপা কিছুদিন আগে এক টক শোতে আমাকে নিয়ে সমালোচনা করেছে, সেজন্য তাকেও ধন্যবাদ, এবং এর জন্য আজকে আসলাম যে আপনার সাথে দেখা হবে। কারণ একসময় সংসদ কাঁপিয়েছেন, যে কয়েকজন বিএনপির অল্প কয়েকজন পার্লামেন্টেরিয়ান ছিলেন, সে কয়েকজন খুব শক্তভাবে কথা বলতেন, সংসদগুলো দেখতাম, ভালো লাগতো ওই সময় ডিবেট, যদিও মাঝে মাঝে একটু কাদা ছড়াছড়ি হতো। তো যাই হোক, আজকে যেই বিষয়ে আপনি বলছিলেন এটা প্রত্যাশিত, এটা হবে, এটা যারা একটু রাজনৈতিকভাবে সচেতন বোদ্ধা তারা এটা কিন্তু এই হাসিনার পতনের পরপরই এটা কিন্তু সবার মাথায় ইকুয়েশনে ছিল যে কোনো ফরম্যাটে আওয়ামী লীগকে ব্যাক করানোর জন্য ইন্ডিয়া আপ্রাণ চেষ্টা করবে। এবং আমরা কিন্তু বারবার সরকারকে বলছি, উপদেষ্টাদেরকে বলছি, আমাদের যে পলিটিক্যাল বিশেষ করে অর্গানাইজেশনগুলো যাদের সাথে আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে, ধরেন বিএনপি সহ আমরা প্রায়
51টা বোধহয় দল আমরা যুগপৎ আন্দোলন করলাম, একসাথে 63টা দল সংগঠন নির্বাচন বর্জন করলাম, এবং এখন যারা কার্যত মাঠে আছে সবাই তো বলা চলে ইংরেজিতে যেটা কথা যে উই আর অন দ্য সেম পেজ, আমরা প্রায় লাইক মাইন্ডেড, একসাথেই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছিলাম। তাদের মধ্যেও যখন বিভিন্ন ধরনের ফর্মাল ইনফর্মাল ডিসকাশন হয় সেখানেও বলি যে ইন্ডিয়া বা সোনার ডিম পাড়া হাঁস আওয়ামী লীগ, কাজে তাকে সে জবাই করতে একেবারে দেবে না। 5ই আগস্ট যদিও একবার জনগণ কার্যত একটা পলিটিক্যাল জবাই করেছে, কিন্তু এটাকে সেলাই করে হোক যে কোনোভাবে হোক কিংবা নতুন হাঁস পয়দা করে হোক আওয়ামী লীগকে কামব্যাক করানোর চেষ্টা করবেই। কারণ আওয়ামী লীগ ঐতিহ্যগতভাবে এবং একেবারেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঠিক ভারত আমাদেরকে সহযোগিতা করেছে, অবশ্যই তার জন্য আমাদের ভারতকে থ্যাংক ইউ জানানো উচিত এবং আমরা সেজন্য তাদেরকে বন্ধু হিসেবে মনে করি। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বা রাষ্ট্রবিজ্ঞানী যারা তারা কিন্তু যে ব্যাখ্যা দেন এটাও একটা বাস্তবসম্মত যে ভারত তার চিরবৈরী শত্রু পাকিস্তানকে উইক করার জন্য বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্য তারা সহযোগিতা করে নাই কিংবা বাংলাদেশের মানুষের উপকার করার জন্য করে নাই। যে তারপরেও আমরা ধন্যবাদ জানাই যে আমরা তো মুক্তি পেয়েছি, স্বাধীন জাতি হিসেবে আবির্ভূত হতে পেরেছিলাম। মুক্তিযুদ্ধের পরপরে আপনি যে কথাটি আমি আংশিক শুনছিলাম তার সাথে পাপিয়াপার সাথে যে কথাটি বলছিলেন যে মুক্তিযুদ্ধের পরপরই কিন্তু আবার ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে এবং শেখ মুজিবুর রহমানকে একদিকে যেমন সহায়তা করেছেন, অন্যদিকে তার একটা বিপ্লবী গ্রুপকে আবার অস্ত্র ফাইন্যান্স সব দিক থেকে সহযোগিতা করেছেন। শেখ মুজিবুর রহমান চেক অ্যান্ড ব্যালেন্সে রাখার চেষ্টা করেছেন, যেটা বলতে 75-এর 15ই আগস্ট হত্যাকাণ্ডের আগে আপনার এই ওই বছরেরই ডেটটা আমার এক্স্যাক্টলি মনে নেই, হ্যাঁ 74-এর নভেম্বরে কিন্তু শেখ মুজিবুর রহমানকে ভারত প্রধান যে এনকাউজ তিনি কিন্তু তাকে ওয়ার্ন করেছিলেন যে একটা বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, এটা তাকে ওয়ার্ন করেছিলেন। তো শেখ সাহেবের বিশ্বাস হয় না যে তার ফেলোরা তার কমরেডরা তাকে আসলে কিল করবে, বিকজ উনি শেখ সাহেবকে তখন বলে সতর্ক করেছিলেন যে সে যেন তাদের লাইনে থাকে বা তাদের প্রোটেকশনে থাকতে হবে তাকে। তো এই যে একটা খেলা ইন্ডিয়ার, এটা কিন্তু দীর্ঘদিন ধরেই এই এখন পর্যন্ত ইন্ডিয়া খেলছে। লাস্টে যে আওয়ামী লীগ যে 16 বছর যে ধরেন একদলীয় বা একতরফা নির্বাচন করে টিকে গেল, বাংলাদেশে যেভাবে পশ্চিমারা এখন যে ধরনের ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশনের কথা আমাদেরকে বলছে, কিংবা এই যে আওয়ামী লীগের অ্যাবসেন্সে মৌলবাদীদের উত্থান হচ্ছে, এই ন্যারেটিভ যারা দাঁড় করাতে চাচ্ছে আমাদের বিদেশি বন্ধুরা, এটা কিন্তু শেখ হাসিনাও এই ন্যারেটিভ বলেই কিন্তু ইন্ডিয়ার মাধ্যমে পুরো পশ্চিমে মার্কেটিং করেছে এবং যার ফলে যেহেতু বাংলাদেশের ধরেন আমাদের ইউরোপের কান্ট্রিগুলোর বাংলাদেশ থেকে কী নেয় কী সম্পর্ক, ইন্ডিয়াতে তো 140 কোটি মানুষের বাজার তাদের, সুতরাং বৈদেশিক সম্পর্কটা তো শেষ পর্যন্ত যার যার দেশের বাণিজ্য, সেই বাণিজ্যের দিক বিবেচনায় কিন্তু ইউরোপ আমেরিকার কনসার্ন বাংলাদেশের প্রশ্নে শুনতে বাধ্য। কার্যত আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসন বলা হয় থাকে যে আমেরিকা ইন্ডিয়াকে এই অঞ্চলের ঠিকাদারি দিয়ে দিয়েছিল, সেই ঠিকাদারির তারা আপনার টেন্ডার নিয়ে হচ্ছে বাংলাদেশকে 16 বছর আওয়ামী লীগকে দিয়ে চালিয়েছে। আওয়ামী লীগের যে পতন হবে এইটি কিন্তু বাংলাদেশের রাজনীতিবিদরাও 5ই আগস্ট পর্যন্ত অনেকে জানতেন না, প্রশাসনও অনেকে জানতেন না এবং আওয়ামী লীগ তো জানতোই না, কারণ মানে 36 দিনে যে 16 বছরের পতন হয় সেটা নিয়ে নিশ্চয়ই আগের থেকে কারোরই কোনো প্রস্তুতি ছিল না। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগকে এই দেশের রাজনীতিতে আবার নতুন করে পুনর্বাসন করা বা ফেরানো বা নির্বাচনে অংশ নেওয়া, এই সব কিছুই শুধু ভারত করছে নাকি একটা ভূ রাজনৈতিক অবস্থাও তৈরি হচ্ছে? আসলে এই দেশের রাজনীতিবিদরা, রাজনীতি, এই দেশের এমনকি সরকার প্রশাসন বা কেউ চাচ্ছে না যে মানে আওয়ামী লীগ ফিরুক। আমি বিরতির পর ফিরবো, যেহেতু নুরুল হক নূর একটু দেরি করে এসছেন, আমাদের বিরতির সময় হয়ে গেছে, আমরা ফিরছি বিরতির পর। দর্শক আমাদের সাথে থাকার জন্য আপনারা সবাই আছেন আর কেবল নিবেদিত প্রশ্নগুলো সহজ অনুষ্ঠানে। আমরা আলোচনাতে ছিলাম, নুরুল হক নূর এসে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের তার আগেই আমাদের অ্যাডভোকেট সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া আমাদের সাথে ছিলেন, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী। আমি আপনার কাছে যাওয়ার আগে একটু নূর ভাইয়ের কাছে একটা শুধু প্রশ্নের উত্তর নিয়ে যাই। আপনি আসার আগে পাপিয়াপা অনেক বলছিলেন যে এই বাংলাদেশের 52 বছরের রাজনীতির ইতিহাসে ভারত এবং যে পরিমাণ প্রভাব রেখেছে, প্রতিটি হত্যাকাণ্ড থেকে শুরু করে রাজনীতির বড় বড় ডিসিশনের পিছনে তাদের হাত ছিল। এবং আমি আপনাকে প্রশ্ন রেখে গিয়েছিলাম যে কেবলমাত্র ভারত এবং রই চায় আওয়ামী লীগ এই দেশে ফিরুক, এমন কিনা বাংলাদেশের অবস্থা, নাকি আর অনেকেই চায়?
না, এটা ঠিক। এখন সত্যিকার অর্থেই যে গণ অভ্যুত্থানের পরে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যারা ইস্টাবলিশমেন্ট আমরা বলি, ধরেন সরাসরি রাজনীতি করে না, কালচারাল, ব্যবসায়ী, বিভিন্ন কমিউনিটির, তাদের একটা প্রত্যাশা ছিল হাসিনা একটা মুসিবত ছিল, গেছে ভালো, এখন দেশে ভালো কিছু হবে। বাট এক বছরে যখন তারা দেখলো যে আগে হাসিনার লোকেরা মিডিয়া চালাইছে, এই অভ্যুত্থানের পরে এখন 2-3 দলের লোকেরা মিডিয়া দখল করছে, ব্যবসায়ী কমিউনিটির লোকদের কাছে চাঁদাবাজি করছে, মব সৃষ্টি করে মানুষের কাছে পয়সা নিচ্ছে, এবং বিভিন্ন মানুষকে আওয়ামী লীগ যেটা করতো ট্যাগিং করে আপনার হয়রানি করতো, হেনস্থা করতো, সমস্ত পুরানো কালচার আবার এখানে মানে পুনরায় চালু হয়েছে। তখন মানুষ বলছে তাহলে আর কি পরিবর্তন হলো? তাহলে তো এখন এরা এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল, তাহলে তো সামনে তো এরা আরও বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজেই শয়তানকে মোকাবিলায় শয়তান রাখা জরুরি। কাজে তাহলে বোধহয় এদের পাশাপাশি আওয়ামী লীগকেও রাজনৈতিক স্পেস রাখতে হবে। এইটা অনেকের আন্ডারস্ট্যান্ডিং, যেই কারণে এই আলোচনাটা তুলছে। এই যে কিছুদিন আগে বিআইজিডি ব্র্যাকের একটা যে জরিপে দেখালো আওয়ামী লীগের সমর্থন 7%, দ্যাট মিনস এটা একটা ন্যারেটিভ আস্তে আস্তে দাঁড় করানো, এস্টাবলিশ করে যে আওয়ামী লীগের তাহলে পরবর্তী ফাইনাল নির্বাচনে আগে দেখাবে 10 থেকে 15% জনমত আছে, এটা বাদ দিয়ে তুমি কেমনে নির্বাচন করবা? তখন বিদেশিরা আমাদের যে এই যে অর্থনীতি যেভাবে ওয়েস্টার্ন বেস অনেকখানি, 10 বিলিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের, 13 বিলিয়ন ইউরোপীয় ইউনিয়নের, তো তারা বলবে যে আমরা শার্ট প্যান্ট কেনা কমাই দেবো তোমাদের দেশে যদি তোমরা ইনক্লুসিভ রাজনীতি না করো। তখন কিন্তু ডক্টর ইউনূস কিংবা রাজনীতিবিদরা তখন খাইছে অর্থনীতি বাঁচাই তুলে, দেশ চালাই তুলে আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করা লাগবে। এই পরিস্থিতি কিন্তু সামনে তৈরি হতে পারে। সস্তা রেটরিক কিংবা বক্তব্য রাজনীতির মাঠে আমরা অনেকে দিচ্ছি, ওটা ভিন্ন বিষয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই গত এক বছরে আমরা অভ্যুত্থানের স্টেক হোল্ডাররা, গণ অভ্যুত্থানের দাবিদাররা আমরা যা করলাম সেইটাও আওয়ামী লীগকে কামব্যাক করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে, এটা বাস্তব। সো সেই জায়গা থেকে এখন আপনি যেটা বলছেন যে জিও পলিটিক্সের জায়গা থেকে ভারত ছাড়াও এটা ঠিক অন্যান্য প্লেয়াররাও মনে করছে যে হাসিনা যেই ন্যারেটিভ দাঁড় করায় দিয়েছিল সেই ন্যারেটিভটা অনেকখানি সত্য, যে ইন দ্য অ্যাবসেন্স অফ আওয়ামী লীগ এখানে এক্সট্রিমিজম রাইজ হবে, হ্যাঁ, ইসলামিস্টরা ক্ষমতা দখল করবে। এখন এইটা ভাই, আমরা তো সবাই মুসলমান, কাজে এখন আমি গণ অধিকার পরিষদ করি দেখা আমি ইসলামপন্থী দল না, এটা তো আপনি আমার বলতে পারেন না। ইসলামপন্থী দল, অন ইসলামিক দল, এইভাবে তো বলা যায় না। তো এখন বাংলাদেশের জিও পলিটিক্সটা মাথায় রেখে আপনাকে দলীয় কর্মকাণ্ড, ফিলোসফি ঠিক করতে হয়। সেই জায়গা থেকে এখানে ইসলামিস্ট দলগুলোর কিছু ভূমিকা, কর্মকাণ্ড, এইটাও বিশেষ করে শেখ হাসিনার কে মানে ইজি করার একটা রাস্তা তৈরি করে দিয়েছে। কারণ আমরা তো ওই রকমের সচেতন না, আমরা নিজের ধান্দার জন্য, স্বার্থের জন্য এমন বক্তব্য মাঠে ছুড়ে দেই, এমন কর্মকাণ্ড ছাড়ি, আমরা এটা চিন্তা করি না এইটার পারিপার্শ্বিক ইফেক্টটা কী হতে পারে। আর কলকাতার এবং এই দিল্লিতে যে অফিস করার কথাটা বলছেন, আমি একটা আমার বাস্তব অভিজ্ঞতা, যেটা 2018 সালে তো আমরা কোটা সংস্কার আন্দোলনটা করেছিলাম, এবং সত্যিকার অর্থে আমাদের সেটা সরকার পতনের আন্দোলন ছিল না আমি বলবো। এইবারও আমরা যতক্ষণ আন্দোলন করেছি শুরুর দিকে সরকার পতন আন্দোলন ছিল না। যখন আমরা দেখলাম এইভাবে গুলি করে নির্বিচারে মানুষ মারতেছে এবং তারা মেরেই আসলে কার্যত ক্ষমতাকে চিরস্থায়ী করতে চায়, যাতে ভবিষ্যতে কোনো রাজনৈতিক আন্দোলনও না গড়ে ওঠে, তখন আমরা রাজনৈতিক দলসমূহের সাথে আলাপ আলোচনা করে একটা গণ আন্দোলন হিসেবে এটাকে দাঁড় করানোর চেষ্টা করেছি। 18 সালের কোটা সংস্কার আন্দোলনে আমাদের আলোচনার জন্য সরকার এবং আপনার মিনিস্ট্রি একটা টিম ছিল, লিয়াজু কমিটি। তাদের আলোচনায় জাহাঙ্গীর কবির নানক সাহেব একবার আমাদের সাথে খোলামেলায় বলছিলেন যে এই আপনার 111-এর আগে বিএনপির শেষ পিরিয়ডে আপনার নানক সাহেব এবং আজম সাহেব তারা এই যুবলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন। তারা আপনার এইখানে বলছে যে এই বোমা কিভাবে বানায় তো এটা বলতো, এই যে 28শে অক্টোবর এই পল্টনের তাণ্ডব করা, কে বলছে আমরা এগুলো সব তৈরি করে আমরা বর্ডারে থাকতাম, সিম ব্যবহার করতাম, আপনার এই বর্ডারের এই পাশ থেকে সিম দিয়ে যেত, ওই পাশে ঢুকলেই বাংলাদেশি সিম নেটওয়ার্ক পেত না। সো তখন বুঝলাম যে আওয়ামী লীগকে এইভাবে ভারত ট্রেন করে, শুধু মুক্তিযুদ্ধে না, 2011-এর ক্ষেত্রে প্রেক্ষাপট তৈরিতে ইন্ডিয়ান যে কী রোল সেটা নানক ভাইয়ের কাছে শুনেছিলাম। সো এখন এই পরিস্থিতিতে তো সেই আওয়ামী লীগকে আবার তাদের কামব্যাক করানোর জন্য তাদের তো মিশন থাকবেই। সেক্ষেত্রে কলকাতা অফিস খোলা, সাদ্দাম ছাত্রলীগের সভাপতি ওখানে বসে এএনআই বিভিন্ন চ্যানেলে ইংলিশে বাংলা ইন্টারভিউ দিচ্ছে, সমানতালে অন্যান্য নেতারাও কথা বলছে, এবং মাঝখানে তো তাদের একটা মানবাধিকার বিষয়ক সেমিনার করার কথা ছিল। মূলত বাংলাদেশে যে হিন্দুদের উপরে নির্যাতন হচ্ছে, মাইনরিটি এখানে থ্রেট আছে, এই সমস্ত বিষয়গুলো ফেব্রিকেটেড করে তুলে ধরা, যেটা ইন্ডিয়া
এই পতনের পরপরই তাদের সমস্ত মিডিয়া রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে। সুতরাং সামনের পরিস্থিতিটা আসলে আমাদের অত সহজ না। নির্বাচনের অনেকে বলছে নির্বাচন হয়ে যাবে, নির্বাচন হচ্ছে। এই নির্বাচন আওয়ামী লীগ শুরুর দিকে ইন্ডিয়াও চেয়েছে নির্বাচন হোক, এখন আবার নির্বাচনকে বানচাল করার জন্যও কিন্তু আবার এই মিশন, এই নেক্সাস কাজ করবে। পাপা, যে কথাটা উনি বললেন যে আসলে আওয়ামী লীগকে দরকার হতো না, কিন্তু যে পরিস্থিতি 1 বছরে তৈরি হয়েছে, সবকিছু আবার দখল হয়েছে, পাল্টা দখল, সেখানে আপনাদের নাম আছে নিশ্চয়ই, উনি নাম না বললেও আপনি এটা বুঝতে পারেন। এই যে আপনাদের যে অবস্থা, যে আপনাদের কর্মকাণ্ডের জন্য, ইসলামী দলগুলোর কর্মকাণ্ডের জন্য, যে ধরেন যেই তরুণদেরকে ঘিরে মানুষ একটা শুভ্র, একটা সুপ্রভাতের স্বপ্ন দেখেছিল, এই গুটিকে তরুণরা যে ক্ষমতা পেয়ে কি করলো, শেখ হাসিনার পিয়নের আমরা 400 কোটি টাকার গল্প শুনি, শেখ হাসিনা 16 বছর একটানা ক্ষমতায় ডিকটেটর। আমরা তো দেখলাম এই তরুণ উপদেষ্টাদের পিয়ন কয়েক মাসে 400 কোটি টাকার গল্প আমরা দেখতে পেলাম। সালমান এফ রহমানরা আপনার একেবারেই রাজনীতি করছে কয়েক দশক, তারপরে তারা দরবেশ হয়েছেন। আমরা তো দেখলাম এই ছাত্র আন্দোলনের যারা বলা চলে আইকনিক ফিগার প্রমিথিউস, কয়েকদিনের মধ্যে তাদের মধ্যেও দরবেশ তৈরি হয়েছে। সো শুধুমাত্র এখানে বিএনপির জামাতেরও এখানে দায় আছে নিশ্চয়ই, যেহেতু বিএনপির তিনি নেত্রী, এই কারণে আমি বলছি যে আসলেও কি সবগুলি দল মিলেই আবারও শেখ হাসিনার আশাটাকে সহজ করে ফেলছে। তার আগে আমি একটু পূর্বের কথাটা বলিনি, ওইটা নিয়ে আবার যারা দেখছেন শুনছেন পরবর্তীভাবে ওটা ভুল ব্যাখ্যা করতে পারে। আপনি প্রশ্ন করেছিলেন যে যে শেখ হাসিনার শেখ মুজিবের হত্যার এবং পরবর্তী পর্যায়ে জড়িত, তাহলে ফারুক রশিদ সাহেবরা কি রয় রেজেন? ফারুক রশিদরা হচ্ছে অরিজিনালি দেশপ্রেমিক এবং তারা মুক্তিযোদ্ধা ছিলেন। যখন এই তাহের উদ্দিন ঠাকুর, আনোয়ার থেকে শুরু করে ডক্টর আনোয়ার, তারপরে এই যে তাহের তারপরে এই যে আপনার জাসদের ইনু, এদেরকে দিয়ে ধরেন একটা পাল্টা গ্রুপ করলো, সেটা কিন্তু রয়েরই তৈরি। তারপরে ব্যাংক ডাকাত থেকে শুরু করে সব কিছু, যে মানে মানুষ, যুবক যুবতী কেউ সন্ধ্যার পরে ঘরে থাকতে পারতো না, যত্রতত্র লাশ, এবং বাংলাদেশের দুর্ভিক্ষ, দারিদ্র, তীব্র ঘষাঘাতে মানুষ জর্জরিত। আলটিমেটলি শেখ মুজিবের নেতা হিসেবে যে মানুষের কাছে জনপ্রিয়তাটা ছিল, রাষ্ট্রীয় সরকার দখল হওয়ার পর, সরকার প্রধান হওয়ার পর তার ন্যূনতম কিন্তু জনপ্রিয়তা ধরে রাখতে পারেনি। তলাবিহীন ঝুড়ি শুধু অর্থনৈতিকভাবে করেনি, সামাজিকভাবে করেনি, নিজের জনপ্রিয়তাও কিন্তু তলানিতে ঠেকে গেছিল। তখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে খন্দকার মোস্তাক থেকে শুরু করে তৎকালীন সামরিক বাহিনীর প্রধান শফিউল্লাহ থেকে শুরু করে আপনার তাহের উদ্দিন ঠাকুর থেকে শুরু করে, তারপরে একে খন্দকার থেকে শুরু করে রাজ্জাক তোফাল সাহেব, যারা রক্ষী বাহিনীর প্রধান, যুবলীগের প্রধান, স্বেচ্ছাসেবক লীগের প্রধান, সব কিন্তু নীরব ছিল। এই নীরবতার কারণটাই আমি ধরে নিচ্ছি, এবং সেটাই আপনাকে আমি বোঝানোর এবং বলার চেষ্টা করেছি যে ওই আওয়ামী লীগের ভিতরে একটা ভার্সা আওয়ামী লীগ তৈরি করে, যে একটা দেশের ভিতরে অরাজক পরিস্থিতি করে, ওরা কিন্তু গুপ্ত হত্যা থেকে, খুন থেকে, লুটপাট, ব্যাংক থেকে, সুগার মিলের সামগ্রী থেকে, সোনা দানা বাংলাদেশে যা ছিল, নদীপথে সমস্ত কিছু পাচার করছে। এবং 9 বছর মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিদেশি যত সাহায্য সব কিন্তু চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে ভারতের বন্দরে হয়েছে। আওয়ামী লীগরা বলে যে ভারত খাওয়াইছে, ভারত মোটেই খাওয়ায়নি। বাংলাদেশের যে ত্রাণ সামগ্রী, বাংলাদেশের মানুষকে যে সাহায্য, সব কিছু ভারত নিয়ে যে হুষ্টপুষ্ট হয়ে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আর বাংলাদেশের মানুষকে কি খাওয়াইছে? ওই ঢালঢালা 3 বেলা খিচুড়ি খাওয়াইছে শরণার্থী রিফিউজির কলোনিতে। আর তারা কি করছে? তোফাল সাহেবরা রীতিমতো মুক্তিযুদ্ধের ভাতা নিচ্ছে, তারা হচ্ছে রীতিমতো বউবাজারে গেছে, এবং যত মজমা করার সব কিছু তারা করছে। আর শেখ মুজিবুর রহমান কি করলেন? নিরাপদ সহকারে 7ই মার্চের একটা বক্তৃতা দিয়ে জয় পাকিস্তান বলে একবারে তৎকালীন পাকিস্তান সরকারের সাথে আপোষ করে স্বেচ্ছায় জেলখানায় নিরাপদ সহকারে জয় পাকিস্তান বলেছেন। জয় পাকিস্তান ইতিহাসের পাতা খুলেন না, ইতিহাসের পাতা খুললে দেখে যাবেন না। আমরা জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কি না, জয় পাকিস্তানি বলেছে, ভালো করে খুঁজে দেখবেন। খুঁজে দেখে আমরা এরকম কিছু পাই নাই। এই আর নতুন করে তর্ক মানে আমার তরফ থেকে অন্তত না তুলি। আপনার কাছে শুধু আমি এটাই জানতে চাই যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে, শেখ হাসিনা, আওয়ামী লীগ, পুরো আওয়ামী লীগকে আবার এই দেশে আনার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আপনারাও দায়ী কিনা, এটা শুধু না। এখানে আমাদের দায়ের কোনো, আমরা পরিস্থিতিটা দেখেন, ছাত্র সংসদ নির্বাচন, দেশের পরিস্থিতি এলোমেলো, ছিনতাই ঠেকাতে পারে না, দ্রব্যমূল্য ঠেকাতে পারে না, অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ঠেকাতে পারতেছে না, চাঁদাবাজি ঠেকাতে পারতেছে না, কোনো কিছু ঠেকাতে পারতেছে না, হুট করে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিল। তো বাংলাদেশের রাজনীতিতে যেমন স্থবিরতা ছিল, 96 সাল থেকে তো ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে পাওয়া গেছে, এরকম কিন্তু পত্রিকার শিরোনাম ছিল, যেটা আমার এখন স্পষ্ট মনে আছে। তো তাহলে 96 সাল থেকে যেখানে ছাত্র রাজনীতি বন্ধ, একমাত্র জামাত ইসলাম আওয়ামী লীগের সাথে
থেকে, কখনো কখনো নিরপেক্ষভাবে থেকে রমনা রেস্তোরাঁয় বসে বসে তারা তাদের নামাজ ঘর কেন্দ্রিক, রেস্টুরেন্টে বসে বসে খাওয়া কেন্দ্রিক এইভাবে তারা তাদের কার্যক্রম কিন্তু চালায় গেছে। এছাড়া বাংলাদেশের প্রকাশ্যে কোনো রাজনৈতিক সংগঠন কিন্তু রাজনীতি করতে পারে নাই। এই যে ছাত্র সংসদ নির্বাচন, এখান থেকেও দেখবেন এখানেও একটা প্ল্যান আছে, এখানেও একটা প্ল্যান আছে এবং এখানে একটা হঠকারিতা হবে এবং এটা নিয়ে বাংলাদেশকে আরো উত্তপ্ত এবং আগুনের অগ্নিপিণ্ডে ফেলে দেওয়ার মতো একটা পরিস্থিতি। এখন আপনি বলতে পারেন যে ছাত্র রাজনীতিকে আপনি চান না, আমি অবশ্যই চাই। আমি ছাত্র রাজনীতির প্রোডাক্ট, আমি ছাত্র সংসদ নির্বাচনে 2বার বিপি এবং আমি সারা বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের 460টা উপজেলা যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সব জায়গায় যে প্রত্যেকটা সংসদ নির্বাচন করে আসছে, কিন্তু বাংলাদেশের এই পরিপ্রেক্ষিতে আপনি চিন্তা করে দেখেন কোন দিকে কোনো ক্যাচাল ফ্যাসাদ পরিকল্পনা, তারপরে সংস্কার, যে নির্বাচন নিরপেক্ষ হবে, নির্বাচন কমিশনকে স্বয়ংসম্পন্ন করতে হবে, ডিসি ইউনো ওসির হাত থেকে নির্বাচন নিয়ে আসতে হবে, এসপির ক্ষমতা খর্ব করা হবে, এগুলি তড়িৎ গতিতে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার কিচ্ছু করছে না, না করে কিসের বশবর্তী হয়ে কি যে করে বেড়াচ্ছে এটা আমার মাথায় আসছে। আমরা ছাত্র সংসদ নির্বাচনকে আসলে জাতীয় নির্বাচনের সাথে মিলাবো কিনা, বা আসলে এই সময় সেটা দরকার ছিল কিনা, বিশেষ গোষ্ঠীকে সেটা সহায়তা করার জন্য দরকার ছিল কিনা, তাও আমরা জানি না। প্রশ্ন রেখে যাই এই কারণেই যে কারণ 16 বছর পর যখন বিএনপির হাতে সকল কিছু এসছে, ছাত্রদলও সকল বিশ্ববিদ্যালয়ে তাদেরই দাপট থাকার কথা এবং নির্বাচনটা তাদের জিতে যাওয়ার ক্ষেত্রে সফল হওয়ার কথা, কিন্তু কেন তারাই প্রশ্ন করছে, বিরতির পর বোধহয় আমরা এটা জানতে চাইতে পারবো। অনেক ধন্যবাদ দর্শক সাথে থাকার জন্য। প্রশ্নগুলো সহজ নিয়ে আমরা আছি, আমাদের সাথে অতিথিরা আছেন, নুরুল হক নূর আছেন আমাদের সাথে, তার কাছে আমরা প্রশ্নটা রাখতে চাই এটা নিয়ে, যেহেতু আজকে আসলে ভারতের কথা হচ্ছে, রাজনৈতিক কার্যালয়ের কথা হচ্ছে এবং আপনারা দুজনেই বলছেন যে ভারত এবং রয়ের একটা বড় ধরনের প্রভাব এই দেশের রাজনীতিতে, দেশেতে অনেক আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শুধু ভারত আর রয়ের রাজনীতি কি এখানে চলে? আইএসআই বলেন, সিআইএ বলেন, মোসাদ বলেন, আর কারোর রাজনীতি নাই এখানে? এটা পৃথিবীর বিভিন্ন দেশেই বিশেষ করে শক্তিধর রাষ্ট্রগুলোর গোয়েন্দা সংস্থা কাজ করে। অবশ্যই বাংলাদেশে আপনার গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের পাশাপাশি বিভিন্ন সময় সরকার পরিবর্তনে বিদেশি রাষ্ট্রগুলোর অনেক ক্ষেত্রে ভূমিকা আছে, তবে অন্যদের থেকে বাংলাদেশের জিও পলিটিক্সের জায়গা থেকে ধরেন ইন্ডিয়ার সাথে যাদের অ্যালাইনমেন্ট সেই জায়গা থেকে ইন্ডিয়াকেই অনেকে সমর্থন করে বা পলিসিটা ইন্ডিয়ার সাথেই প্রো ইন্ডিয়ান একটা পলিসি নেয়। সেই জায়গা থেকে ইন্ডিয়াকে ওই ব্ল্যাঙ্ক চেকটা সবার দেয়া আছে যে ইন্ডিয়া এখানে যা ইচ্ছে তাই করতে পারবে। এবং এটা বাংলাদেশে আপনি বলছেন যে রাজনীতিতে প্রভাব, গত 16 বছরে বাংলাদেশের এমন কোনো জায়গা নাই, ইনক্লুডিং আর্মির গোয়েন্দা সংস্থা ডিজিএফআই থেকে শুরু করে এনএসআই, ইভেন আমাদের মিডিয়া, আমাদের বিজনেস কমিউনিটি, যেমন বসুন্ধরার এত অভিযোগ, বাংলাদেশে ইন্ডিয়ান সবচেয়ে এখানকার যে যারা পেইড এজেন্ট ছিল তাদের সমস্ত ফাইন্যান্স হয়েছে বসুন্ধরার থ্রুতে। বসুন্ধরার বিরুদ্ধে এত অভিযোগ, এই গভর্নমেন্টও দেখেন বসুন্ধরাকে কিন্তু ওইভাবে কাট করে দাঁড় করাতে পারে না, তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বাট অ্যারেস্ট করতে পারে নাই। মাই টিভির ওই আপনার চেয়ারম্যানকে অ্যারেস্ট করেছে কেন? ওইখানে আমি যতদূর শুনছি 2টা দলের লোকেরা তাদের একটা লোককে ওইখানকার প্রধান পদে বসাতে চেয়েছে, ওই ভদ্রলোক এইটা অ্যাক্সেস দেন নাই, হ্যাঁ, সেই কারণে তারা 2 দল মিলে 1 বছর পরে তারা হত্যা মামলায় ঢুকাই দিছে। কি সে হত্যা মামলা পরে আবার কি যে সে আওয়ামী লীগ ঘেঁষা ছিল, তারা আওয়ামী লীগের কোনো পদ ছিল বলে আমার জানা নাই। আর সোবান সাহেবরা তো এই শেখ হাসিনার সাথে মৃত্যুর পরেও জান্নাতে থাকার অঙ্গীকার করেছেন এই যে এই আন্দোলনের মধ্যে থেকে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করে নাই। আরও যে সমস্ত মাফিয়া ব্যবসায়ী গ্রুপ আছে যারা শেখ হাসিনাকে কার্যত শুধু শেখ হাসিনা বা ফেসিবাদ তো আওয়ামী লীগ রাজনৈতিকভাবে তৈরি হয়নি, তো ব্যবসায়িকভাবে গণমাধ্যমভাবে বিভিন্নভাবে তৈরি হয়েছে, এই সমস্ত লোকগুলোর কিন্তু বিচার হয় নাই। তো ভারতের শুধু রয়ের প্রভাবটা তো আপনি সাদা চোখে দেখবেন না, গোয়েন্দা সংস্থা তো গোয়েন্দা সংস্থার ওইভাবে কাজ করে না। যেমন মাঝখানে যেই এখানে আলোচিত যেটা আমরা স্টেট ডিপার্টমেন্টের আপনার বরাতে আমরা জানলাম, এখানকে এই গভর্নমেন্ট পতনে কত মিলিয়ন যেন এইখানে নাকি ফান্ড দেওয়া হয়েছে অখ্যাত 2-4টা সংগঠনকে। তো আমি গতকালকে একটা টেলিভিশনে বলছিলাম যে আমি যেহেতু 18 সালের থেকে 24শে জুলাই পর্যন্ত আমাদের এইজের কিংবা এরকমের তরুণদের মধ্যে আই ওয়াজ ওয়ান অফ দ্য নোন ফেস, এবং এই কোটা সংস্কার আন্দোলন থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ডাকসুর বিপি হওয়া, পরবর্তীতে একটা দল তৈরি হওয়া, ছোট হোক বড় হোক একটা দল তো বাংলাদেশে তৈরি করছি এবং একটা ইনফ্লুয়েন্সও তৈরি করছি রাজনীতির মাঠে, আন্দোলনের মাঠে। সেই জায়গা থেকে আমার কাছে 2টো দেশের আপনার থেকে
আপনার সেই সময় তারা আমাকে ফাইন্যান্স করার জন্য আলোচনা করেছিল যে মানে একটা চূড়ান্ত এন্টি গভর্নমেন্ট মুভ করার জন্য আমাদের কী ধরনের সাপোর্ট, কী ধরনের ফাইন্যান্স। কোন দুটো দেশ? আমি এটা নাম বলতে চাই না, কিন্তু আমি পরিষ্কারভাবে বলেছি যে না, আমি আমার স্বাভাবিক প্রক্রিয়ায় আমি রাজনীতি করে আমি বড় হতে চাই। আমি কারো ক্রিয়ানরক হয়ে কারো এজেন্ডা বাস্তবায়ন করার জন্য কারো ফাইন্যান্সে এই ধরনের কাজ করতে চাই না। কারণ ধরেন তখন যদি এটা প্রমাণিত হয় তো রাষ্ট্রের চোখে স্বৈরাচার হইলো, তার চোখে তো আমি রাষ্ট্রদ্রোহী অপরাধ করবো, যেখানে আমি কিন্তু ইনভলভ হইনি। আমার এই শেখ হাসিনার আমলে আমার এত হামলা হয়েছে, মামলা হয়েছে, এত প্রোপাগান্ডা ছড়িয়েছে, কিন্তু আমার বিরুদ্ধে 5 পয়সার দুর্নীতি কিংবা একটা ষড়যন্ত্র কিন্তু স্পেসিফিকভাবে কেউ বের করতে পারে। তার মানে অনেকেই এই দেশের রাজনীতি নিয়ে মাথা ঘামায় এবং কাজে লাগাতে চায় এই দেশের মানুষকেই রাজনীতিবিদ। বাস্তব সেই জায়গা থেকে আমি যেটা বলছি যে, এবং আরো সামনে ধরেন আমি জাস্ট সবচেয়ে এই শেষ করতে চাই এই কতটুকু এইভাবে বলে, ধরেন এখন আমরা অনেক দল মনে করছি যে দেশের বাস্তবিক প্রেক্ষাপটে নির্বাচন না হলে দেশে ক্রাইসিস বাড়বে এবং একটা বড় ধরনের অনিশ্চয়তার দিকে দেশ চলে যাবে। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের মতো সম্ভাবনা রাইজিং দল আমরা যদি একটু সময় পাই, গুছাইতে পারবো, নিজেদেরকে মানুষের কাছে তুলে ধরতে পারবো, তার চেয়ে আমি মনে করি আমার চেয়ে দেশের স্বার্থটা আমার কাছে বড়। সেই জায়গাতে আমি গুছাই, আস্তে আস্তে গুছাই, সমস্যা নাই। বিরোধী দলে থেকেও রাজনীতি করা যায়, সেটা না হয় করবো। হাসিনার চেয়ে তো ডিক্টেটর আপাতত কারো তৈরি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু নির্বাচনটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি, স্থিতিশীলতার জন্য খুবই প্রয়োজন, যেই কারণে আমরা নির্বাচনের পক্ষে। বাট এখন ধরেন এই জুলাই সনদ কেন্দ্রিক যে একটা ডিভিশন আমরা দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কোনোভাবে যদি রাজপথে আন্দোলন তৈরি হয়, সেইখানে যদি ওই 111-এর মতো কোনো স্যাবোটাস হয়, তাহলে কিন্তু বাংলাদেশে অন্য চিত্র হতে পারে। এটুকু আমি জাস্ট সতর্ক করে দিই। আশরাফি পাপিয়া, সামনে এখানে যেটা ব্যাপার হচ্ছে যে দেখেন এসআলম গ্রুপ বলেন, তারপরে আপনার বসুন্ধরা গ্রুপ বলেন, সালমান এফ রহমান বলেন, স্কয়ার বলেন, এরা ধরেন বোল্ডার মুরগির সিন্ডিকেট থেকে শুরু করে পচা ডিম থেকে শুরু করে পেঁয়াজের সিন্ডিকেট, ডাইলের সিন্ডিকেট, কাঁচামরিচের সিন্ডিকেটে পর্যন্ত কিন্তু তারা জড়িত। এবং এত নির্লজ্জ বেহারা বাংলাদেশে তেমনভাবে খুব যে বেশি খারাপ ব্যবস্থা আছে 11-এর মতো তা কিন্তু নাই, প্রথমত। আর দ্বিতীয়ত আপনি এই যে সোমান সাহেবের কথা বললো সাংবাদিক, আপনি ওরা তো হাসিনার সাথে জান্নাতে উঠছে, আবার আমি সব মানে লজ্জা পেলাম যে ওদেরকে নিয়ে আবার জামাত ইসলামও একটা গোলটেবিল বৈঠকে ওই সমস্ত দালালগুলি সবগুলি কিন্তু গেছে ওদের, এবং ওই দালালগুলি ওখানের থেকে কিন্তু আবার জান্নাতে টিকিট কিনতে চলে গেছে। এখন টিকিট যারা বেচে আর এরা কেনা পার্টি, এরা সবসময় কিন্তু সজাগ এবং সচেতন, এবং এরা তো প্রেস ক্লাবকে শুধু 2 খণ্ড করছে তা না, তারা বাংলাদেশের মানচিত্রকে 2 খণ্ড করার চেষ্টা করেছে, যে হাসিনাপন্থী ভারতপন্থী মানচিত্র আর একটা কি থাকবে। তো সেইখানে এরা তো ক্ষমার অনুপযুক্ত। দেখেন আমার দেশ পত্রিকার সম্পাদককে নিয়ে অনেকের কথা আছে, কিন্তু আমার দৃষ্টিতে আমি যেহেতু একটু অবসর সময় লেখাপড়া করি, আমার দেশের পত্রিকার যে অনুসন্ধানী রিপোর্ট এটা বাংলাদেশের বেস্ট, এবং এইখানে কোনো আপোষ ওই পত্রিকার সম্পাদক সহ সাংবাদিকরা কিন্তু করে না। আর সবচেয়ে বড় কথা, কোনো একটা জিনিস হতে এড়ায় গেল, যেমন সেদিন নোমান লন্ডন থেকে একটা রিপোর্ট করছে যে শামসুদ্দিন মানিকের এই পাপিয়ার সাথে যে ক্যাচাল হয়েছে এটা সে লেখে নাই, কিন্তু সেটা অ্যাভয়েড করে গেছে, কিন্তু মিথ্যা কোনো তথ্য কিন্তু দেয় নাই। ঠিক আছে, নিশ্চয়ই আমরাও চাই পত্রিকাগুলো আসলেও কোনো মিথ্যা তথ্যের ভিত্তিতে নিশ্চয়ই পর্যাপ্ত অনুসন্ধান তথ্য সহকারে এত বড় প্রতিবেদন করেছে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, আবারও নিশ্চয়ই এই অতিথিদের পাবো আমরা আমাদের সাথে, আপনাদের সাথেও দেখা হবে। থাকবেন গ্লোবালে।